এইচএসসি পদার্থবিজ্ঞান প্রথম পত্র কাজশক্তি ক্ষমতা, এটা হচ্ছে তোমাদের পঞ্চম অধ্যায়। এটা হেলানো তলের সৃজনশীল নিয়ে আমরা কথা বলবো। তো তোমরা জানো যে কাজশক্তি ক্ষমতা থেকে তিন ধরনের সৃজনশীল মেনলি হয়ে থাকে। একটা হচ্ছে হেলানো তল নিয়ে, আর একটা হচ্ছে সরল দোলক নিয়ে, আর একটা হচ্ছে কুয়ার অঙ্কগুলো নিয়ে। এই তিন ধরনের সৃজনশীল তোমাদের হয়ে থাকে। আমি তোমাদের কুয়ার অঙ্কের যত সকল সমস্যা হয়, অর্থাৎ গড় সরণের যে সমস্যাগুলো তোমার পড়ো, সেটা আমরা ভিডিওটা করে দিছি। তোমরা যারা এই ভিডিওটি দেখোনি তারা অবশ্যই এই ভিডিওটি দেখে আসবা। এখন আমরা এই টাইপের সৃজনশীল করব, হেলানো তলের টাইপের সৃজনশীল করব, এবং আরেকটা টাইপের পরবর্তীতে ভিডিওতে আমি দেখাবো, সেটা হচ্ছে সরল দোলকের কি ধরনের সৃজনশীল হয় এই অধ্যায় থেকে। সেই ধরনের সৃজনশীল নিয়ে আমরা নেক্সট ভিডিওতে কথা বলবো। তো এখন আমরা হেলানো তল নিয়ে কথা বলবো। দেখো, হেলানো তল বলতে যেটা বোঝায় যে এইরকম, তোমরা মই চিনো, সবাই মইয়ের সাথে পরিচিত। মই কিন্তু একটা হেলানো তল। ট্রাক গাড়িতে যখন দেখবা যে মালামাল উঠানো হয় তখন মই ইউজ করা হয়, হ্যাঁ। অথবা তুমি কাঠের গুঁড়ি ট্রাকের মধ্যে উঠাবা, তখন কি করো, হেলানো তল ভেবে বা ধাক্কিয়ে ধাক্কিয়ে তুমি কি করো, ট্রাকের মধ্যে ওই কাঠের গুঁড়িটি উঠাও। এগুলো হচ্ছে মূলত হেলানো তল। তার মানে হেলানো তল এইরকম থাকে, এরকম একটা তল কারোর সাথে হেলানো অবস্থায় থাকে, তাই না? কারোর সাথে কি অবস্থায় থাকে? হেলানো অবস্থায় থাকে। তো এটা ধরো হেলানো তল। এই হেলানো তলের আমরা যদি এইটা বিবেচনা করি, এটা হলো আমাদের উচ্চতা, আমাদের হেলানো তলের উচ্চতা। তাহলে এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে হেলানো তলের উচ্চতা, ঠিক আছে? আর এখানে যে কাজ হবে সেই কাজটা কার উপর ডিপেন্ড করবে? কাজটা ডিপেন্ড করে থিটার উপর। এখন থিটা এইখানে যদি ডিক্লেয়ার করা থাকে, তাহলে এই থিটা দিয়ে তোমাকে এইচ এর মান বের করতে হবে। যেহেতু আমরা জানি এটা কিসের সাথে কাজ হবে, অভিকর্ষণ ত্বরণ নিয়ে কাজ হবে। আর অভিকর্ষণ ত্বরণের যদি কাজ হয়, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু কি জানি? ডাব্লিউ ইকুয়াল টু mg h জানি। অর্থাৎ এইচটা আমাদের দরকার। এখানে কাঠের গুঁড়ি বা অন্য কিছু যদি নাও, তাহলে তার ভর দেওয়া থাকবে, হ্যাঁ, জি দেওয়া থাকবে। আমার দরকার এইচ। এখন এইচ বের করার জন্য তুমি কি করতে পারো, যদি এই থিটাটা ইউজ করো, ঠিক আছে, তাহলে খুব সহজে এইচ বের করতে পারবা। এটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, হ্যাঁ। তাহলে এটা এখানে দেখো কি আছে, তোমার এইচ বের করতে হবে। কিন্তু তোমার যদি এরকম থাকে যে হেলানো তলের দৈর্ঘ্যটা দেওয়া থাকে, হেলানো তলের যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটা হচ্ছে এইচ দেওয়া আছে, তোমাকে বের করতে হবে এইচ। কোনটা ইউজ করে? থিটা ইউজ করে। কি সূত্র ফেলবে বা কোন সূত্র ফেলবে? তোমার জানা মান হচ্ছে এস আর হচ্ছে এইচ, আর তোমার জানা মান হচ্ছে থিটা। তাহলে তুমি কোন সূত্র ফেললে এইচ এর মান পাবা? অবশ্যই দেখো, লম্ব দেওয়া আছে আর অতিভুজ দেওয়া আছে। লম্ব আর অতিভুজের সাথে কার সম্পর্ক? সাইন থিটার সম্পর্ক। তার মানে সাইন থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারবো, কি লিখতে পারবো? এইচ বাই এস। তাহলে এখান থেকে যদি আমি এইচ বের করতে চাই, এইচ ইকুয়াল টু সাইন থিটা। এইচ ইকুয়াল টু হচ্ছে এস সাইন থিটা হবে, এস সাইন থিটা। তাহলে একটু খেয়াল করো, এখন যদি আমরা এইখানে ডাব্লিউ এর জায়গায় ডাব্লিউ ইকুয়াল টু এম জি এইচ, এইচ এর জায়গায় যদি আমরা কি বসাই, এইচ এর জায়গায় যদি আমরা এই মানটা বসিয়ে দিই, এই মানটা যদি আমি বসিয়ে দিই, তাহলে কি হবে? ডাব্লিউ ইকুয়াল টু হবে হচ্ছে এম জি এস সাইন থিটা। এইটাই হচ্ছে তোমার হেলানো তলের ক্ষেত্রে কৃত কাজ, যদি থিটার মানটা নিচে দেওয়া থাকে, ঠিক আছে? এটা হলো প্রথম কেস চলে গেল। যদি থিটার মান নিচে দেওয়া থাকে, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু mg সাইন থিটা। ওকে, এখন আমাদের বের করতে হবে যে যদি উপরে দেওয়া থাকে, হেলানো তলের উপরে যদি তোমার কোণ দেওয়া থাকে, আমি একটু তলটা আঁকিয়ে নিই। দেখো, হেলানো তলের আমরা এটা নিচের কোণ দেওয়া ছিল, এখন যদি উপরে তোমার কোণ দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে এটা তো এইচটা কি বের করবা? তোমার এস জানো। এখন আমরা জানি, এটা কিন্তু তোমরা সবাই জানো যে থিটা কোথায় উৎপন্ন হয় বা কোণ কোথায় কোথায় উৎপন্ন হয়। কোণ মূলত ভূমি আর হচ্ছে অতিভুজের সংলগ্ন পয়েন্টে কোণ তৈরি হয়। সব সময় যে কোনো কোণই সেটা তৈরি হবে ভূমি আর হলো অতিভুজ। তার মানে যেহেতু এখানে এই পয়েন্টে কোণ তৈরি হয়েছে, তার এটা তাহলে কি ধরবো? এটা হলো ভূমি হবে, আর এটা হবে তোমার অতিভুজ। তাহলে আরেকটা হিংস তোমরা জানো যে থিটা যে কোণটা ধরা হয়, যাকে থিটা ধরা হয় বা কোণ ধরা হয়, তার বিপরীতে লম্ব থাকে। তার মানে লম্ব এইটা, থিটা যদি এটা হয়, এর বিপরীত বা হলো লম্ব, তাহলে এটা হবে তোমাদের লম্ব। তাহলে এটা লম্ব হলে এটা ভূমি হবে আর এটা অতিভুজ হবে, ঠিক আছে? এখন তোমার জানা মান কি কি? ভূমি দেওয়া আছে আর হচ্ছে অতিভুজ দেওয়া আছে।
এই থিটা দেওয়া আছে। এখন তুমি এইচ কিভাবে বের করবা? তাহলে দেখো ভূমি আর হচ্ছে এস এর সাথে কার সম্পর্ক? কস থিটা। তাহলে আমরা বলতে পারি যে কস থিটা ইকুয়াল টু হচ্ছে কি, কস থিটা ইকুয়াল টু আমরা বলতে পারি ভূমি হচ্ছে এস আর অতিভুজ হচ্ছে এস। তাহলে এইচ যদি বের করতে চাও এইচ ইকুয়াল টু কি হবে? এস কস থিটা। তাহলে এখানে যে ডাব্লিউটা হবে, উপরের কোণ যদি দেওয়া থাকে তাহলে ডাব্লিউটা কি হবে? এম জি এস কস থিটা। দেখো ক্লিয়ার কিনা? দেখো উপরের যদি কোণ দেওয়া থাকে তাহলে এম জি এস কস থিটা, আর নিচের কোণ দেওয়া থাকলে এম জি সাইন থিটা। এটা হলো হেলানো তলের ক্ষেত্রে। ওকে, এই দুইটা প্রপার্টি তোমাকে জানলেই তোমরা যে কোনো ম্যাথ করতে পারবা, হেলানো তলের ক্ষেত্রে কৃতকাজের পরিমাপ বের করতে পারবা। এই একটা প্রপার্টি। এখন আরেকটা প্রপার্টি দেখো, এটা খুবই ইম্পর্টেন্ট, যে হেলানো তলে আরেকটা জিনিস তোমাদের জানতে হবে হেলানো তলে জানার আগে, যে তোমার লব্ধি বিভাজন সম্পর্কে তোমাদের একটা ধারণা থাকতে হবে। এটা তোমাদের ধারণা থাকলেই তোমরা খুব সহজে বের করতে পারবা। যেমন আমি এটা ধরো লব্ধি, এখন এই লব্ধিকে দুইটা উপাংশে ভাগ করতে হবে, অর্থাৎ যেটাকে বলি কম্পোনেন্ট, দুইটা কম্পোনেন্টে বের করতে হবে, মানে দুইটা উপাংশ বের করতে হবে। অর্থাৎ বিষয়টা এরকম, আমরা যেমন দুইটা ভেক্টরকে যোগ করলে একটা লব্ধি পাই, ঠিক অনুরূপভাবে একটা ভেক্টরকে তুমি যদি বিভাজন করো তাহলে দুইটা কি পাবা? ভেক্টর পাবা। এরকম বিষয়টা। হ্যাঁ, তার মানে এই যে এটা লব্ধি ভেক্টর যেটা তৈরি হয়েছে দুইটা ভেক্টরের যোগফলে, তাহলে এইখান থেকে তুমি যদি ওই দুইটা ভেক্টর ফেরত পেতে চাও লব্ধি ভেক্টর থেকে, তাহলে উপাংশ বরাবর বিভাজন করতে হবে। এটাকে বলা হয় কম্পোনেন্ট বা উপাংশের বিভাজন। তাহলে দুইটা উপাংশে ভাগ করা যাবে, এইদিকে একটা উপাংশ আর এইদিকে একটা উপাংশ। এই যে আমরা উপাংশটা বলি, এই উপাংশটাকে বলা হয় অনুভূমিক উপাংশ, আর উপর দিকে যে উপাংশটা থাকে সেটাকে বলা হয় উলম্ব উপাংশ। তাহলে এই দুইটা উপাংশ তোমাকে জানতে হবে। তার মানে আমাদের যদি লব্ধি এই ভেক্টরটা হয়, অর্থাৎ এটা যদি আর ভেক্টর হয়, তাহলে আমরা দুইটা উপাংশে ভাগ করতে পারবো, একটা হচ্ছে অনুভূমিক উপাংশ আর একটা উলম্ব উপাংশ। এখন একটা ইম্পর্টেন্ট প্রপার্টি আমাদের সব সময় মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে অনুভূমিকের সাথে লব্ধিটা একটা কোণ তৈরি করে, যেটাকে বলা হয় দিক বা থিটা। এই যে এটাকে বলা হয় দিক অথবা থিটা। সব সময় এটা আজীবনে যে লব্ধি সব সময় কি তৈরি করবে? থিটা কোণ তৈরি করবে। কার সাথে? অনুভূমিকের সাথে। আর অনুভূমিকের সাথে যদি থিটা কোণ তৈরি করে তাহলে এইটাই আমরা বুঝবো লব্ধি, আরটা বুঝবো লব্ধি। আবার যদি উল্টা হয় যে এইখানে থিটা কোণ তৈরি করলো, তখন কিন্তু এটা থিটা কোণটা নাই, তখন কিন্তু এটার উলম্ব উপাংশ হবে না। আর আমরা জানি যে লব্ধি সবসময় অনুভূমিকের সাথে থিটা কোণ তৈরি করে। তার মানে এখন যদি এইখানে থিটা কোণ তৈরি করে তাহলে এটার উলম্ব উপাংশ হবে না, তখন এই উপাংশটা হবে অনুভূমিক উপাংশ আর এই উপাংশটা হবে উলম্ব উপাংশ। অর্থাৎ সহজ কথায় মনে রাখার জন্য যে থিটা যেখানে তো কোণ তৈরি করবে, মানে লব্ধি যেখানে থিটা কোণ তৈরি করবে সেটাই হবে অনুভূমিক উপাংশ, আর থিটা ছাড়া যেটা থাকবে সেটা হবে উলম্ব উপাংশ। এটা অনুভূমিক আর উলম্ব চেনার খুবই ইম্পর্টেন্ট একটা প্রপার্টি। এবং তুমি যদি এটাকে লব্ধিকে বিভাজন করো তাহলে যদি এই অনুভূমিক উপাংশ ইকুয়াল টু পাবা হচ্ছে কি পাবা? এটাকে বলা হয়, এটা যদি থিটা হয়, তাহলে পাবা হচ্ছে আর কস থিটা, আর এটা উলম্ব যদি হয় তাহলে এটা তুমি পাবা হচ্ছে আর সাইন থিটা। তাহলে এই দুইটা উপাংশে আমরা ভাগ করতে পারি, একটা হচ্ছে অনুভূমিক উপাংশ যেটা আর কস থিটা, আর একটা হচ্ছে উলম্ব উপাংশ যেটা আর সাইন থিটা। এইটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট প্রপার্টি, এখানে প্রচুর লাগে, তোমাদের এটা জানতে হবে। ওকে, এই কতগুলো প্রপার্টি জানলে তুমি হেলানো তল সম্পর্কে একটা পূর্ণাঙ্গ আইডিয়া পাবা, এবং হেলানো তল দিয়ে যত সৃজনশীল আছে তুমি খুব সহজেই করে ফেলতে পারবা। আসো এই সৃজনশীলটা করি, তাহলে তোমাদের বেসিকটা ক্লিয়ার হবে। হ্যাঁ, দেখো এখানে বলছে যে উদ্দীপকে 25 কেজি ভরের একজন বালক একটি গোলক হাতে নিয়ে সিঁড়ি বেয়ে ছাদে উঠতে 2 সেকেন্ড সময় লাগে। দেখো এটা হলো সিঁড়ি, এটা হচ্ছে আমাদের সিঁড়ি, এখান থেকে এতটুকু সিঁড়ি, আর এটা হচ্ছে তাদের উচ্চতা, সিঁড়ির উচ্চতা। এখন একজন বালক 25 কেজি বালক 3 কেজি ভরের গোলক হাতে নিয়ে কি করলো? এই বিন্দু থেকে উপরের বিন্দুতে উঠে গেল। কত সেকেন্ড সময় লাগলো? তার 2 সেকেন্ড সময় লাগলো। এখন ছাদ হতে গোলকটি ছেড়ে দিল, এখানে ও কি করলো? ছাদ হতে গোলকটি ছেড়ে দিল।
যদি গোলকটি ছেড়ে দেয় তাহলে মাটিতে গড়িয়ে পড়বে। আচ্ছা, এখন ক নাম্বার বললো যে বালকটি ছাদে উঠতে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ কতটুকু হয়েছে, অর্থাৎ যখন এই দিকে ছাদে উঠলো তখন অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ হয়েছে, সেই কাজের পরিমাপটা কত সেটা বের করতে হবে। কিছুক্ষণ আগেই কিন্তু আমরা দেখে আসলাম যদি উপরে কোণ দেওয়া থাকে তাহলে কাজের ক্ষেত্রে কি হয়, W ইকুয়াল টু হচ্ছে mg s cos থিটা। এটা আমরা দেখে আসলাম কিভাবে হয় তোমরা জানো, আমি কিছুক্ষণ আগেই দেখাইলাম। এখানে m দেখো, m কত দেওয়া আছে, m দেওয়া আছে তোমার হচ্ছে ওই বালকের ভর দেওয়া আছে 25 কেজি, আর গোলক হাতে নিয়ে উঠছিল এর ভর হচ্ছে 3 কেজি, তাহলে টোটাল যোগ করলে আমরা পাবো 28 কেজি, 28 কেজি। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে যে এই যে হেলানো তলের দৈর্ঘ্য কতটুকু, এস হচ্ছে হেলানো তলের দৈর্ঘ্য, আমরা এস দ্বারা কি রিপ্রেজেন্ট করবো, এখানে এস হচ্ছে হেলানো তলের দৈর্ঘ্য। এখানে হেলানো তলের দৈর্ঘ্য কত, এখানে হেলানো তলের দৈর্ঘ্য কিন্তু কত আছে, হেলানো তলের দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার। ওকে, এতগুলো ইনফরমেশন দেওয়া আছে এবং থিটা দেওয়া আছে কত, থিটা দেওয়া আছে তোমার, তাহলে থিটা কত দেওয়া আছে, থিটা দেওয়া আছে হচ্ছে 60 ডিগ্রি। সব ইনফরমেশন দেওয়া আছে, তুমি ক্যালকুলেশন করে ফেলো। এম এর মান কত 28, জি এর মান 9.8, এস এর মান হচ্ছে 20, আর কস কত হবে, কস 60 ডিগ্রি। ওকে, তাহলে কস 60 ডিগ্রি মান বসাও তোমরা, এখানে কিন্তু 60 ডিগ্রি। এটাকে ক্যালকুলেশন করলে যে রেজাল্টটা পাবা, তো এটাকে ক্যালকুলেশন করলে যেটা পাবা সেটা হচ্ছে 2744 জুল। এটাই অ্যান্সার। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো, খুব সহজেই হেলানো তলের কাজ বের করা যায়। তোমাদের একটা হিংস মনে রাখতে হবে যে যদি নিচের কোণ দেওয়া থাকে তাহলে mg sin থিটা, mg s sin থিটা, এখানে s হচ্ছে হেলানো তলের দৈর্ঘ্য। আর যদি উপরের কোণ দেওয়া থাকে তাহলে mg s cos থিটা, s হচ্ছে কি হেলানো তলের দৈর্ঘ্য। এই দুইটা মনে রাখলে হেলানো তলের দিয়ে তুমি কাজ খুব সহজে বের করতে পারবা। এখন আসো লোকটি ছেড়ে দেওয়ার 1 সেকেন্ড পরে, এই যে গোলকটি ছেড়ে দিল এখান থেকে 1 সেকেন্ড পরে যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্রটি প্রকাশ পেয়েছে কিনা উপরের উদ্দীপকের আলোকে প্রকাশ করো। তার মানে যান্ত্রিক শক্তির নিত্যতার সূত্র, নিত্যতার সূত্র তোমরা জানো, যান্ত্রিক শক্তির যে কোন একটা বস্তু সব জায়গায় শক্তির পরিমাপ সেম থাকবে, অর্থাৎ গতিশক্তি আর স্থিতিশক্তি যদি সেম থাকে তাহলে আমরা বলবো যে সেটা কি করছে, যান্ত্রিক শক্তির নিত্যতার সূত্রটা মেনে চলছে। ওকে, এখন দেখো যে হেলানো তলের আমরা এইখান থেকে যখন গোলকটা ছেড়ে দিলাম, ধরো 1 সেকেন্ডে এইখানে আসলো, 1 সেকেন্ডে এখানে আসার পর ওই বিন্দুতে তোমাকে কি বের করতে হবে, শক্তি বের করতে হবে, যান্ত্রিক শক্তি বের করতে হবে। যান্ত্রিক শক্তি বের করা মানে হচ্ছে গতি শক্তি বের করতে হবে আর তোমাকে স্থিতি শক্তি বের করতে হবে। আর এই যে যেখান থেকে ছেড়ে দিচ্ছিল সেখানে শুধু কি থাকবে, যে সেখানে স্থির অবস্থায় ছিল, যেহেতু স্থির অবস্থায় ছিল সেখানে অবশ্যই শুধু বিভব শক্তি থাকবে, গতি শক্তিটা 0 হবে। এখন দেখো আমি চিত্রের মাধ্যমে করে দিচ্ছি, তোমাদের খুব সুন্দর করে একটু বুঝিয়ে করে দেওয়ার চেষ্টা করি, তাহলে খুব সহজে বুঝে যাবা। এটা হচ্ছে আমাদের হেলানো তল, এইখান থেকে আমরা গোলকটাকে ছেড়ে দিলাম, তো 1 সেকেন্ডে এই পজিশনে সে আসলো। 1 সেকেন্ডে কত আসলো আমি জানি না, কত দূরত্ব আসছে, কিন্তু এই পজিশনে আসলো 1 সেকেন্ডের পর। এখন প্রথমে এই পজিশনে যখন ছিল তখন এর যান্ত্রিক শক্তি বের করতে হবে, এই পজিশনে যখন ছিল তখন তার যান্ত্রিক শক্তি বের করতে হবে। তো যান্ত্রিক শক্তি মানে এখানে শুধু এই পজিশনটাকে আমি এ ধরলাম, আর এই পজিশনটাকে বি ধরলাম, আর এই যে এটাকে সি ধরলাম, আর এইখানে আমাদের কোণ দেওয়া আছে, এই উদ্দীপকের অনুসারে 60 ডিগ্রি কোণ দেওয়া আছে। ওকে, আমরা এসির কিন্তু দূরত্বটা খুব সহজে বের করে নিতে পারবো। এসির দূরত্বটা কত হবে, এখান থেকে প্রথমে এসির দূরত্বটা বের করে নিবা। এসির দূরত্ব এখানে দেখো যে এটা হলো ডি, যদি ধরি এডির কিন্তু দূরত্ব দেওয়া আছে, এডি ইকুয়াল টু এস, হেলানো তলের দৈর্ঘ্য দেওয়া আছে কত 20 মিটার, এটা তোমাদের উদ্দীপকেই দেওয়া আছে। এখন আমাকে যেটা করতে হবে এই এসিটা বের করতে হবে। এখন তোমার এস দেওয়া আছে, এসি বের করা যায় কিভাবে, এসিটা বের করার জন্য আমরা অবশ্যই এখানে যেহেতু এটা এইচ ধরি, এসি ইকুয়াল টু এইচ ইকুয়াল টু হোয়াট, তাহলে এইটা এইচ, তার মানে তোমার হচ্ছে যে এইচ আছে আর হলো এস আছে, এইচটা হচ্ছে তাহলে ভূমি হবে এই কোণের জন্য, 60 ডিগ্রি কোণের জন্য ভূমি হবে, আর এডিটা হবে অতিভুজ, তাহলে ভূমি আর অতিভুজের সাথে কজের সম্পর্ক, তার মানে
cos থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি h/s। তাহলে h ইকুয়াল টু আমরা কি করতে পারি, h ইকুয়াল টু লিখতে পারবো s cos 60 ডিগ্রি। তাহলে ইকুয়াল টু s এর মান কত, s এর মান হচ্ছে 20 cos 60 ডিগ্রি মান হচ্ছে 60 ডিগ্রি থাক আমরা বসিয়ে দেই, 60 ডিগ্রি মান হচ্ছে হাফ। তাহলে এটা কেটে দাও, ইকুয়াল টু 10 মিটার। দেখো h এর মান তুমি পেয়ে গেলা 10 মিটার। এখন আমরা জানি এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রপার্টি যে বিভব শক্তিটা কোথা থেকে পরিমাপ করা হয়। বিভব শক্তিটা পরিমাপ করা হয় ভূমি থেকে কতটুকু উচ্চতায় আছে সেটা হলো তার উপর বিভব শক্তিটা কি করতে হবে, ক্যালকুলেশন করতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রপার্টি। তাহলে বিভব শক্তি কোথায় থেকে ক্যালকুলেশন করা হবে, ভূমি থেকে সে কত উচ্চতায় আছে সেটার জন্য বিভব শক্তিটা ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, তার মানে এ উচ্চতায় আছে আর কোথা থেকে আসছে, ভূমি হচ্ছে সি, সি থেকে এ উচ্চতা, তাহলে এসিটার উচ্চতা কত, 10 মিটার। তাহলে এইখানে আমরা যখন বিভব শক্তি বের করব এ বিন্দুতে তখন 10 মিটার উচ্চতা আমরা এটা ইউজ করব। ঠিক আছে, তাহলে আমরা লিখে ফেলি যে এ বিন্দুতে বিভব শক্তি, তাহলে এ বিন্দুতে বিভব শক্তি ইকুয়াল টু কি হবে, mgh। আমরা জানি বিভব শক্তি ইকুয়াল টু mgh, আর এখানে এইচটা হচ্ছে 10 মিটার। এমটা কত, ওই যে গোলকের যে ভর ছিল তোমরা জানো গোলকের ভর এখানে 3 কেজি। দেখো তাহলে গোলকের ভর এখানে 3 কেজি, তাহলে এই 3 কেজি তোমাকে গোলকের ভরটা বসাইতে হবে। তাহলে এমটা হচ্ছে 3 কেজি, 9.8 গুণন হচ্ছে এইচ এর মান কত, এইচ এর মান হচ্ছে 10, ইকুয়াল টু কত হবে ক্যালকুলেট করলে, তাহলে এটাকে ক্যালকুলেট করলে পাবো 294 জুল। তার মানে এ বিন্দুতে বিভব শক্তি হবে হচ্ছে 294 জুল। তাহলে এ বিন্দুতে মোট শক্তি কত হবে, তার আগে গতি শক্তিটা দেখতে হবে যেহেতু যান্ত্রিক শক্তি বের করতে বলছে। সুতরাং এ বিন্দুতে গতি শক্তি, তাহলে এ বিন্দুতে গতি শক্তি আমরা ই কে দ্বারা প্রকাশ করি আর বিভব শক্তি ইপি দ্বারা প্রকাশ করি। তাহলে ইকেটা কত, ইকেটা কিন্তু 0, কারণ এই বস্তুটা এখন এই বিন্দুতে স্থির অবস্থায় আছে, তার মানে 0। তাহলে মোট যান্ত্রিক শক্তি কত হবে এ বিন্দুতে, আমরা তাহলে সুতরাং তাহলে মোট যান্ত্রিক শক্তি এ বিন্দুতে কত হবে, এই যে ইকে প্লাস ইপি, ইকের মান কত 0 প্লাস ইপির মান হচ্ছে 294 ইকুয়াল টু 294 জুল। এটা আমাদের হয়ে গেল কোথায়, এ বিন্দুতে মোট শক্তি। এখন এই যে 1 সেকেন্ড পরে যে বি বিন্দুতে আসলো, এই বি বিন্দুতে যদি যান্ত্রিক শক্তি বা যান্ত্রিক মোট শক্তি যদি কি হয়, এই যে 294 জুল হয়, তাহলে এটা শক্তি নিত্যতা সূত্র মানছে, আর যদি তা না হয় শক্তি নিত্যতা সূত্র সেটা মানবে না। এখন বি বিন্দুতে আমাকে কি কি ক্যালকুলেশন করতে হবে, তাহলে বিভব শক্তি ক্যালকুলেশন করতে হবে, আর বি বিন্দুতে আমাকে কি ক্যালকুলেশন করতে হবে, বি বিন্দুতে গতিশক্তি ক্যালকুলেশন করতে হবে, কারণ বি বিন্দুতে বস্তুটি গতিশীল, তার মানে বি বিন্দুতে গতিশীল শক্তিও আছে বিভব শক্তিও আছে। ঠিক আছে, এখন দেখো তাহলে আমি কি করব, এই বি বিন্দু থেকে আমি একটা এই দিকে লম্ব টানবো। এখন দেখো আমি বি বিন্দু থেকে একটা লম্ব টানবো, এই দিকে লম্ব টানবো, এই দিকে লম্ব টানবো। তাহলে এই দিকে যদি আমি লম্ব টানি তাহলে এই বিন্দুতে একটা কোণ তৈরি করবে, সেটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল, সেটা কত হবে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হবে। এখন আমার এই যে এই বিন্দু থেকে এই বিন্দু আমরা একটা পয়েন্ট দিয়ে নেই, এই পয়েন্টটা দিব হচ্ছে যে এই পয়েন্টটা হচ্ছে ই দিব। এখন এ বিন্দু থেকে এই বিন্দুতে একটা পয়েন্ট দিব, সেই পয়েন্টটা হচ্ছে ই। ঠিক আছে, তাহলে টোটাল এসির উচ্চতা ছিল এইচ মানে 10 মিটার। এখন এই উচ্চতাটা যদি আমরা বের করতে পারি, তা থেকে যদি এসি থেকে যদি এর উচ্চতাটা বাদ দেই, তাহলে কিন্তু সি বিন্দু থেকে ইসির উচ্চতা বের হবে, আর ইসির উচ্চতা বের হলে আমরা এই যে এই বিন্দুতে যে বিভব শক্তি হবে ঠিক বি বিন্দুতে সেম বিভব শক্তি হবে। ঠিক আছে, তার মানে আমরা কি এখন করব, আমাদের মেন টার্গেট হচ্ছে এই মান বের করা। এর মান যদি আমরা বের করতে পারি তাহলে আমরা ইসির মান বের করতে পারবো, ইসির মান বের করতে পারলে আমরা বি বিন্দুতে গতিশক্তি বের করতে পারবো, বি বিন্দুতে বিভব শক্তিটা বের করতে পারবো। ওকে, এখন এই যদি বের করতে যাও, এই তোমাকে যদি বের করতে হয় তাহলে এ বি তোমাকে জানতে হবে, এ বি তোমার জানা লাগবেই। এখন এ বি যদি তুমি জানতে পারো তাহলেই তুমি এইটা জানা সম্ভব, আর এই জানা থাকলে তারপরে ইসি জানা সম্ভব। তার মানে প্রথমতে তোমার কাজ হচ্ছে এ বিটা বের করা। ঠিক আছে, কি বের করা,
এ বিটা বের করো। 1 সেকেন্ডে সে কত দূরত্ব অতিক্রম করছে এটা তোমাকে বের করতে হবে। এইটা বের করার জন্য তোমাকে এখানে একটা ইম্পর্টেন্ট প্রপার্টি সে যেটা আমরা দেখে আসলাম যে লব্ধি বিভাজন দিয়ে এখানে তোমাকে ত্বরণকে বিভাজিত করতে হবে। এইখানে কিন্তু এই যে এটা যদি বল হয়, এই বলের মধ্যে একটা জি ত্বরণ কাজ করতেছে, সেই জিটাকে দুইটা ভাগে ভাগ করা যাবে। এই দুইটা ভাগে ভাগ করলে এক ভাগ হবে হচ্ছে তোমার যেটা কি করবে, যে গড়িয়ে পড়ার জন্য যে ত্বরণ এ, আমরা বলি এটাকে বলি তল সংলগ্ন ত্বরণ, বা এ হচ্ছে কি আমাদের এমনি ত্বরণের কথা বলি। যদি কোনো বস্তু গড়িয়ে চলে বা কোনো বস্তু ভূমির উপর দিয়ে চলে তাহলে এই ত্বরণটাকে বলা হয় এ ত্বরণ। এটাকে আমরা রৈখিক ত্বরণও বলি, তাই না? রৈখিক ত্বরণ। আর জিটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। তাহলে তোমাকে এই রৈখিক ত্বরণটা বের করতে হবে। রৈখিক ত্বরণ বের করতে পারলেই তুমি কিন্তু এ বির দূরত্ব বের করতে পারবা। এখন জি কে যখন তুমি দুইটা উপাংশে ভাগ করবা তখন একটা উপাংশ কি করবে, রৈখিক ত্বরণ তৈরি করবে, আর একটা উপাংশ দিয়ে ঘর্ষণের ত্বরণ তৈরি করবে। এখন দেখো আমি সেটা কিভাবে করি। আমি এই জিনিসটাকে, এই যে এর মধ্যবিন্দু থেকে আমি একটা লব্ধি জি নিয়ে নিলাম। এই দেখো লব্ধি জি নিয়ে গেলাম, এটা হলো জি। এই জিটাকে ভাগ করা যায় সেটা, এটা যদি জি এই বরাবর ক্রিয়া করে, আমরা জানি যে অভিকর্ষজ ত্বরণ কিন্তু কেন্দ্র বরাবর ক্রিয়া করে, ভার কেন্দ্র বরাবর, কোনো বস্তুর ভার কেন্দ্র বরাবর ক্রিয়া করে। তাহলে এই যে বি বিন্দু থেকে জিটা এই বরাবর ক্রিয়া করলে এর দুইটা উপাংশ পাওয়া যাবে, একটা অনুভূমিক উপাংশ আর একটা উলম্ব উপাংশ। এখন অনুভূমিক উপাংশ উলম্ব উপাংশ সেটা কোণের উপর নির্ভর করবে, ঠিক আছে? সেটা কার উপর নির্ভর করবে? সেটা নির্ভর করবে কোণের উপর। আচ্ছা তুমি একটু খেয়াল করো, এখানে কোণ দেওয়া আছে 60 ডিগ্রি, এই কোণটা 60 ডিগ্রি, তাহলে এই যে এই কোণটাও কিন্তু 60 ডিগ্রি হবে। এই কোণটা কত হবে? 60 ডিগ্রি। এটাকে বলা হয় একান্তর কোণ। এই কোণের একান্তর কোণ হচ্ছে এই কোণ। এখন দেখো আমি কিন্তু লব্ধির সাথে কোণ বের করে ফেলছি। লব্ধির সাথে যদি আমি কোণ বের করতে পারি তাহলে সেই অংশটা উলম্ব উপাংশ হবে আর বাকি অংশটা অনুভূমিক উপাংশ হবে। তাহলে আমরা দুইটা ভাগে ভাগ করে দিই। এই যে এই দিকে হবে হচ্ছে একটা ভাগ, এই দিকে আমরা একটা ভাগে ভাগ করে দিলাম, আর এই দিকে একটা ভাগ হবে। এই যে এই দিকে যে ভাগটা হবে, এই দিকে যে ভাগটা হবে সেই ভাগটা দিয়ে এই যে রৈখিক ত্বরণ তৈরি করবে এ, আর এই যে এই দিকে যে উপাংশটা হবে এটাকে বলা হবে, কিন্তু দেখো আমি থিটা পেয়ে গেছি, এই যে থিটা এটা তৈরি করছে। অনুভূমিকের সাথে থিটা কোণ তৈরি করে আমরা জানি। লব্ধিটা, এটা যদি লব্ধি জি হয়, এই লব্ধি জি কার সাথে কোণ তৈরি করছে? এর সাথে কোণ তৈরি করছে। তাহলে অনুভূমিকের সাথে কোণ তৈরি করে, তাহলে এটা অনুভূমিক উপাংশ হবে। আর অনুভূমিক উপাংশ আমরা কি বের করি, যে এটা হলো লব্ধি, তাহলে জি কস থিটা। তাহলে এটা হবে জি কস থিটা, আর এটা হবে হচ্ছে জি সাইন থিটা। আর থিটার মান কত? থিটার মান কিন্তু 60 ডিগ্রি। তাহলে এই যে আমাদের জি কস থিটা, এই জি কস থিটা কি তৈরি করবে? ত্বরণ তৈরি করবে, এ ত্বরণ তৈরি করবে, ঠিক আছে? রৈখিক ত্বরণ। আর এই যে জি সাইন থিটা এটা ঘর্ষণ, এটা হলো ঘর্ষণ ত্বরণ তৈরি করবে। এটার জন্য যে ত্বরণ তৈরি হবে সেটা ঘর্ষণ ত্বরণ তৈরি করবে। তাহলে আমাদের দরকার হচ্ছে জি কস থিটা, অর্থাৎ রৈখিক ত্বরণ। রৈখিক ত্বরণ যদি আমরা বের করতে পারি তাহলে আমরা ত্বরণ বের করতে পারলে আমরা দূরত্বটা বের করে নিতে পারবো, ঠিক আছে? এখন আমরা ত্বরণ বের করব। তাহলে এই যে এতটুকু যে গল্পটা করলাম, এই গল্পটা জাস্ট বোঝানোর জন্য, তোমাকে কিছুই করতে হবে না, জাস্ট এই চিত্রটা আঁকতে হবে। এখন লিখতে হবে যে বি বিন্দুতে ত্বরণ, বি বিন্দুতে রৈখিক ত্বরণ। সুতরাং বি বিন্দুতে ত্বরণ ইকুয়াল টু হবে হচ্ছে এ, ইকুয়াল টু আমরা লিখতে পারবো জি কস থিটা। কেন হইলে এই ব্যাখ্যাটা তোমরা অবশ্যই পাইলা, এবং কিভাবে পাইলা এটা আমি সম্পূর্ণ বুঝিয়ে দিছি, আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, এখন দেখো জির মান কত? জির মান হচ্ছে 9.8 কস থিটা, কস থিটা মানে 60 ডিগ্রি, ইকুয়াল টু আমরা কত পারি? 9.8 গুণ 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, এটা কেটে দিলে হচ্ছে 4.9। তার মানে জির মান তুমি কত পাইলা? 4.9 এমএস ইনভার্স। এর মান তুমি কত পাইলা? 4.9 এমএস ইনভার্স 2।
তাহলে আমরা ত্বরণ পেয়ে গেলাম। ত্বরণ পাইলে আমরা কিন্তু এ বির দূরত্বটা বের করতে পারবো। তাহলে এ বি দূরত্ব যদি আমরা এস ধরি, এস অথবা এস ডট ধরি, তাহলে এস ডট ইকুয়াল এস ইকুয়াল টু আমরা কি জানি, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। টি কিন্তু দেওয়া আছে 1 সেকেন্ড, টি দেওয়া আছে 1 সেকেন্ড। 1 সেকেন্ড পরে বি বিন্দুতে অবস্থান করবে। তাহলে আমরা এইখানে ইউ কিন্তু 0, হাফ এটি স্কোয়ার, তাহলে কি থাকবে, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে ইউ যদি 0 হয় তাহলে এটা 0 হয়ে যাবে, হাফ গুণন এর মান কত, এর মান হচ্ছে এই যে 4.9 গুণন টির মান কত, 1 সেকেন্ড, 1 সেকেন্ড তাহলে স্কোয়ার। তার মানে এখন দেখো যে আমরা যে এ বির দূরত্ব পেয়ে গেলাম খুব সহজেই, সেটা হচ্ছে কত, হাফ গুণন 4.9, এটাকে ক্যালকুলেট করলে আমরা পাবো। তাহলে আমাদের এ বির দূরত্বটা কত হলো, 2.45 মিটার। আমরা এ বির দূরত্বটা খুব সহজে বের করে নিতে পারলাম। এখন দেখো এ বির দূরত্ব আমাদের চিত্র থেকে একটু দেখো যে এ বির দূরত্ব পেয়ে গেলাম। বিয়োগ শক্তি বের করার জন্য আমাকে কি লাগবে, বেগ লাগবে। বিয়োগ শক্তি বের করার জন্য আমার ভূমি থেকে উচ্চতা লাগবে, আর গতি শক্তি বের করার জন্য বেগ লাগবে কিন্তু। তাহলে আমরা বি বিন্দুতে বেগটা বের করে ফেলি, তারপর হচ্ছে তোমার আর এই দূরত্বটা বের করব। দূরত্বটা বের করলে ভূমি থেকে সি থেকে এই দূরত্বটা বের করলেই আমরা হচ্ছে বিভব শক্তি বের করতে পারবো। আর গতি শক্তির জন্য তো আমাদের বেগ লাগবে, সেই বেগটাও আমরা বের করে নিতে পারবো। আচ্ছা, তাহলে গতি শক্তির জন্য যে বেগ লাগবে, তাহলে বেগ, সেই বেগ কি হবে, যে বি বিন্দুতে বেগ, বি বিন্দুতে শেষ বেগ যেটাকে আমরা বলি, শেষ বেগ ভিবি ইকুয়াল টু হচ্ছে এই যে সূত্রটা তোমাদের জানা আছে যে বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2 এস, এস এর জায়গায় এস প্রাইম হবে, ঠিক আছে। তাহলে আমরা এই সূত্রটা বলবো বি স্কোয়ার, তাহলে ইউ স্কোয়ার 0, তাহলে 0 হবে 2a s ডট ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, 2 গুণন এর মান কত, এর মান তো আমরা জানি 4.9 বের করলাম, আর এস এর মান, এস ডটের মান কত, এস ডটের মান হচ্ছে আমাদের হচ্ছে 2.45। এটা বের করা হয়ে গেছে আমাদের সবই। ক্যালকুলেট করলে তুমি যে মানটা পাবা সেটা হচ্ছে এরকম। তাহলে তুমি যেটা পাবা সেটা হচ্ছে 24.01 ms ইনভার্স 1, এত বেগ পাবো, মানে বি স্কোয়ারের মান পাবে এত। তাহলে আগে গতিশক্তিটা বের করি, যেহেতু সবই করা হলো গতিশক্তিটা বের করলেই হবে। তাহলে বি বিন্দুতে গতিশক্তি, বি বিন্দুতে গতিশক্তি ইকুয়াল টু হচ্ছে হাফ এম ভিভি স্কোয়ার। তাহলে হাফ, আর এম এর মান তো জানি 3 কেজি, আর হচ্ছে এখানে বি স্কোয়ার মান পার কত বললাম, 24.01। তাহলে ক্যালকুলেট করি আমরা, তাহলে ক্যালকুলেশন করলে যেটা পাবো সেটা হচ্ছে 36.015 জুল। আমরা গতিশক্তি পেয়ে গেলাম। এখন আমার বি বিন্দুতে বিভব শক্তি লাগবে। এখন বি বিন্দুতে বিভব শক্তি বের করতে গেলে জানি আমি ভূমি থেকে কত উচ্চতায় আছে সেটা বের করতে হবে। দেখো ভূমি থেকে কত উচ্চতায় আছে, এই যে ভূমি থেকে হচ্ছে সি উচ্চতায় আছে। তাহলে ইসির দৈর্ঘ্যটা তোমাকে বের করতে হবে। ইসির দৈর্ঘ্যটা বের করার জন্য দেখো আমি কি করতে পারি এখানে, যে প্রথমে এই দৈর্ঘ্যটা বের করি। তাহলে এই ইকুয়াল টু কি লিখতে পারি, এখানে যেহেতু কোণ 60 ডিগ্রি আছে, তাহলে কোণ 60 ডিগ্রি আছে, আর হলো তোমার ভূমি দেওয়া আছে। ভূমি মানে এইটা হচ্ছে তোমাকে আমরা এইচ প্রাইম বলি। এই ইকুয়াল টু এইচ প্রাইম ইকুয়াল টু আমরা লিখতে পারবো, আগে এটা একটু দেখি যে কিভাবে বের করলাম। এটা যেহেতু ভূমি দেওয়া আছে আর অতিভুজ দেওয়া আছে, এবি দেওয়া আছে, তাহলে সাইন থিটা হবে না, এখানে কস থিটা হবে। তাহলে কস থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারবো ভূমি মানে এর মান হচ্ছে এইচ প্রাইম, আর হচ্ছে এবির মান হচ্ছে আমরা এস প্রাইম দিয়ে বের করছি। তাহলে কস 60 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে আমাদের এটা বের করতে হবে এইচ প্রাইম, আর এবির মান যেটা এস প্রাইম সেটার মান কিন্তু আমরা বের করছি। সেটা দেখো কত বের করলাম, এই যে এখানে বের করলাম এস প্রাইম হচ্ছে 2.45। তাহলে বসিয়ে দাও 2.45। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে এস ডট ইকুয়াল টু হচ্ছে 2.45 গুণন কস 60 ডিগ্রি, কস 60 ডিগ্রি মান হাফ, তাহলে 2.45 গুণন হাফ। তাহলে ভাগ করে দাও, ভাগ করে দিলেই হয়ে যাবে। তাহলে এটা ভাগ করলে যেটা পাবা সেটা হচ্ছে 1.225 এত মিটার পাবা। এই যে তোমাদের পেয়ে গেলাম আমরা হচ্ছে যে কার মান পেয়ে গেলাম, এই যে এ এর মান পেয়ে গেলাম। তাহলে ইসির মান বের করতে পারবো না? হ্যাঁ, খুব সহজেই ইসির মান বের করতে পারবো। সুতরাং
ইসি ইকুয়াল টু কি লিখতে পারবো, টোটাল উচ্চতা এইচ, এইচ থেকে আমরা এইচ প্রাইম বাদ দিয়ে দেবো। এইচ হচ্ছে কত ছিল 10 মিটার, দেখো এইচ হলো 10 মিটার ছিল, 10 মাইনাস এইচ প্রাইমের মান কত পাইলাম আমরা, এইচ প্রাইমের মান পাইছি হচ্ছে 1.225। তাহলে আমরা যদি বিয়োগ করে দিই তাহলে আমরা পাবো যেটা 8.7775 মিটার পাবো হচ্ছে ইসির দূরত্ব। এখন ইসির দূরত্ব যদি বের করতে পারি তাহলে তো আমরা বিয়োগ শক্তি বের করতে পারবো, এই উচ্চতা দিয়েই বের করলেই হবে। তাহলে বিয়োগ শক্তিটা বের করে ফেলি এখানেই। হ্যাঁ, তাহলে বি বিন্দুতে বিয়োগ শক্তি, বি বিন্দুতে বিয়োগ শক্তি কত হবে, এই যে ইবি দ্বারা প্রকাশ করলাম, ইপি ইকুয়াল টু হচ্ছে এম জি এইচ, মানে এইচ এর জায়গায় ইসি বসবে কিন্তু, ইসি। আচ্ছা, এটা আমরা এইচ না দিয়ে ইসি দিই, ইসি। তাহলে এম এর মান হচ্ছে 3 গুণন 9.8 গুণন হচ্ছে ইসির মান কত পাইলাম 8.775 ইকুয়াল টু আমরা যেটা করতে পারবো তাহলে কি হবে 3 গুণন 9.8 গুণন 8.775 ইকুয়াল টু যেটা হবে সেটা হচ্ছে যে 257.985 এত জুল হবে বিয়োগ শক্তি। হ্যাঁ, তাহলে 257.985 জুল হবে বিয়োগ শক্তি বি বিন্দুতে। এখন বি বিন্দুতে মোট শক্তি, হ্যাঁ, বি বিন্দুতে মোট কত শক্তি হবে দেখো, বি বিন্দুতে আমরা গতি শক্তি পাইছি এত, তোমরা সুতরাং বি বিন্দুতে মোট শক্তি, মোট শক্তি বলতে যান্ত্রিক শক্তিকে বোঝানো হয়, যান্ত্রিক শক্তি। তাহলে ই বি, আচ্ছা ই ইকুয়াল টু হবে হচ্ছে ই কে, আমরা যেখানে ই কে বের করছি, ই কে প্লাস হচ্ছে ইপি। দেখো ই কে কত আছে 36.015 প্লাস হচ্ছে আমরা ইপি যেটা পাইলাম, তোমরা এখনই ক্যালকুলেশন করলাম, সেটা কত 257.985। এখন এই দুইটা যোগ করে ফেলি, তাহলে যোগ করলে দেখো পাবা হচ্ছে 294 জুল। দেখো আমরা বি বিন্দুতে গতিশক্তি কত পাইলাম 294, এ বিন্দুতে মোট শক্তি কত ছিল 294 জুল। এ বিন্দুতে মোট শক্তি, এই যে দেখো একটু মোট শক্তি, মোট যান্ত্রিক শক্তি এ বিন্দুতে 294 জুল। বি বিন্দুতেও যান্ত্রিক শক্তি কত হয়েছে, বি বিন্দুতেও মোট যান্ত্রিক শক্তি কত হয়েছে 294 জুল। তাহলে সুতরাং আমরা বলতে পারি, সুতরাং বলা যায় এ বিন্দুতে যে মোট শক্তি ছিল বি বিন্দুতেই সেই যান্ত্রিক শক্তি সেম বা মোট শক্তি সেম। তাহলে কি করা যায়, সুতরাং যান্ত্রিক শক্তি নিত্যতার সূত্র মেনে চলবে। ঠিক আছে, তাহলে লিখবা হচ্ছে গোলকটি যান্ত্রিক শক্তি নিত্যতার সূত্র মেনে চলবে। এই তো তোমাদের সৃজনশীল ছিল, এটা খুবই ইম্পর্টেন্ট একটা সৃজনশীল, এবং এটা তুমি যদি বুঝতে পারো, আশা করি আমি যেভাবে বুঝাইলাম এভাবে যদি মাথায় নিতে পারো, তাহলে 100% তুমি এই ধরনের যত সৃজনশীল আছে করে ফেলতে পারবে হেলানো তল দিয়ে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে হেলানো তলের সেকেন্ড সৃজনশীলটা করব, সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।